সকাল ঠিক ১১টা বাজছিল। জয়পুরের এমআই রোডে তৈরি রাজ ডায়মন্ডের বাইরে ট্রাফিক নিজের গতিতে ছুটছিল। রোদ ঝকঝকে ছিল, আর সেই আলোতেই একটা পাতলা দুবলা সাধারণ কটন শার্ট আর ঢিলা জিন্স পরা, কাঁধে পুরানো ঝোলা ঝুলিয়ে একটা ৩০ বছরের ছেলে দ্রুত পায়ে শোরুমের দিকে এগোচ্ছিল। মুখে কোনো বানানো স্মার্টনেস নেই, চোখে একটা শান্ত ভরসা, যেন সে জানে সে কোথায় যাচ্ছে আর কেন যাচ্ছে। গার্ড তাকে দূর থেকে দেখল, চেয়ার থেকে ঝটকা মেরে উঠে ভ্রু কুচকে বাধা দিল আর নমস্তে ছাড়াই বলল, আরে ভাই, ভিতরে কোথায় ঢুকছ? এটা ডায়মন্ড শোরুম, চুড়িবালির দোকান নয়। তোমার এখানে কি কাজ? ছেলেটা হালকা হেসে গলায় কোনো তেজ ছাড়াই বলল, ভিতরে সেই কাজ যা কোনো কাস্টমারের হয়। আমার একটা ডায়মন্ড সেটের রেট আর কিছু ডিটেলস লাগবে। গার্ড ঠাট্টা করে হেসে উঠল, সকাল সকাল টাইম খারাপ করো না। এখানে এক একটা পিসের দামে একটা মিডল ক্লাসের পুরো বিয়ে হয়ে যায়, বুঝলে? রিসেপশনে বসা তানিয়া মালহোত্রা, শক্ত মেকআপ, তীক্ষ্ণ হাসি আর চোখে উঁচু ভাব। এসব শুনতে শুনতে তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখছিল, যেন কাপড় থেকে লোকের হাল নাপছে। আর সেই ভঙ্গিতেই বলল, এটা ইম্পোর্টেড ডায়মন্ডসের শোরুম, হয়তো তুমি ভুল জায়গায় এসেছ। সামনের গলিতে আর্টিফিশিয়াল জুয়েলারির দোকান আছে, ওদিকে ট্রাই করো। ছেলেটা এক মুহূর্ত খারাপ মনে করল না, একদম সোজা ভাষায় বলল, আমি জানি এ জায়গা ছোট নয়, আর আমি এই কথা বলতেই এসেছি। শুধু কোনো সেলসপারসন ফ্রি হলে ২ মিনিটে কাজ হয়ে যাবে। তানিয়া ভ্রু দিয়ে গার্ডের দিকে ইশারা করল, তারপর একটা আনুষ্ঠানিক হাসি লাগালো। ঠিক আছে, ভিতরে বসো, কিন্তু কোনো ডিসপ্লে ছয়ো না। সব জায়গায় ক্যামেরা আছে, কোনো সমস্যা হলে আমাকে জবাব দিতে হবে, ক্লিয়ার? ভিতরের পরিবেশ ঠান্ডা ছিল। এসির হাওয়া, হালকা পারফিউম, কাচের ভিতর চকচক করা সেট, আর কিছু ধনী দেখতে কাস্টমার যারা তাকে এমনভাবে দেখছিল যেন শোরুমে কোনো ভুল বোতাম চেপে কোনো অচেনা লেভেল খুলে গেছে। কেউ আস্তে ফিসফিস করল, আজকাল ফ্রি এসি খাওয়ার জন্যেও লোকে যা খুশি করে। আর ২-৪টে মুখে হালকা হাসি ছড়িয়ে পড়ল। কিন্তু ছেলেটা চুপ করে রইল। রিসেপশনের সামনের চেয়ারে গিয়ে বসল। ঝোলা থেকে পানির ছোট বোতল বের করল। চশমা ছিল না, কিন্তু দৃষ্টি স্পষ্ট ছিল। আর সেই দৃষ্টি পুরো ফ্লোরকে এক এক করে স্ক্যান করছিল। কোন সেলসম্যান কেমন কথা বলছে, কে কাস্টমারকে সত্যিকারের শুনছে, কে শুধু মুখ দেখে রেড বলছে, কে বিরক্ত হচ্ছে, কে হাসছে। তার চোখ যেন নোট করছিল, কিন্তু মুখ অকারণ ছিল। কোনো তাড়াহুড়ো ছাড়া অর্ধেক ঘন্টা কেটে গেল, তারপর ১ ঘন্টা, তারপর ২ ঘন্টা। কেউ তাকে স্যার আমি হেল্প করব পর্যন্ত বলল না। তানিয়া প্রতি ১০ মিনিটে তাকে এক নজর দেখত, মুখ বাঁকাত, কোনো প্রিমিয়াম কাস্টমারকে পাশে বসিয়ে দিত যাতে সে ছায়ার ডুবে যায়। ছেলেটা তবু শান্ত রইল। ঘড়ির দিকে তাকাত, ম্যানেজারের কেবিনের ফ্রস্টেড গ্লাসের দেওয়ালের পিছনে হলচলের দিকে মন দিত, যেন সে ঠিক ঠিক জানে ভিতরে কি চলছে। তবু সে অপেক্ষা করতে থাকল, যেন অপেক্ষাই তার প্ল্যান। যখন সে শেষমেশ উঠে ম্যানেজারের ঘরের দিকে এগোল, তানিয়া দ্রুত পায়ে সামনে এলো। ম্যানেজার স্যার বিজি, মিটিং চলছে, আপনি বসুন, কেউ ফ্রি হলে পাঠিয়ে দেব। সে তর্ক করল না, শুধু এটুকু বলল, আমি ২ ঘন্টা ধরে বসে আছি। যদি ম্যানেজার সত্যি বিজি থাকেন তাহলে আমি নিজে ২ মিনিটে কথা বলে বেরিয়ে যাব। তানিয়া ভিতরে ফোন করল। ওদিক থেকে যেন তেন ৫ মিনিটের দান মিলল। আর দরজা খুলতেই ভিতরে কবির মেহতা তীক্ষ্ণ সুটে ঘুরতে থাকা চেয়ারে পা ছড়িয়ে মোবাইলের রিল স্ক্রল করতে করতে না দেখে বলল, বলো, আমার কাছে মাত্র ৫ মিনিট আছে, আমার ব্ল্যাক ডায়মন্ডওয়ালা নবরত্ন হ্যালোসেট লাগবে। ছেলেটা সোজা কথা রাখল, আমার বোনের বিয়ে ১০ দিন পরে, ডেলিভারি টাইমলাইন কনফার্ম করতে হবে, আর ফাইনাল প্রাইসও। কবির প্রথমবার উপরে তাকালো, চোখ দিয়ে কাপড় নাপল, তির্যক হাসি এলো, আর সে হাসল যেন কোনো দুষ্টু বাচ্চাকে ধরে ফেলেছে। ১০ দিনে ব্ল্যাক ডায়মন্ড সেট, আর তোমার বাজেট জানো? এখানে ইএমআইতে নাক কেটে যায়, ক্যাশে হৃদয় কেটে যায়, বুঝলে? ছেলেটা তেজ ছাড়াই বলল, টাইমলাইন বলুন, পেমেন্ট মোড আমি সামলাব। কবিরের হাসি জোরে হলো, ভাই, বাইরে ডিসপ্লেতে যা চকচক করছে না, সেটা ইনস্টাগ্রাম ফিল্টার নয়, আসল পাথর। এক একটা পিসে কোটি টাকার খেলা। তুমি এটা বলো, তুমি আজ ব্রেকফাস্ট করেছো নাকি সোজা স্বপ্ন দেখতে এসেছো? চলো, টাইম শেষ। তানিয়া, পরের কাস্টমারকে পাঠাও। ছেলেটা কোনো রিয়াকশন দিল না, শুধু আস্তে মাথা নেড়ে বাইরে বেরোতে গিয়ে শোরুমের ফ্লোরে পড়া একটা ছোট পানির দাগে চোখ আটকে গেল, যেন কোনো সাধারণ জিনিস থেকেও তার কোনো ইঙ্গিত মিলে গেছে। সে ঘুরে রিসেপশনের দিকে চলল। এই কাউন্টারে দাঁড়ানো কাব্বা ২৭ বছরের সাদা পনিকেল, মুখে বানানো হাসি নয়, চোখে কাজের সম্মান। তার দিকে এলো, স্যার, যদি কেউ আপনাকে খারাপ বলে থাকে তাহলে সরি, আপনি বলুন, আমি চেক করে দিই। যদি স্টকে থাকে তাহলে টাইমলাইন বের করে দেব। ছেলেটার চোখে প্রথমবার নরমতা এলো। ব্ল্যাক ডায়মন্ড, নবরত্ন, হ্যালো, সেট নম্বর DX91, ১০ দিনে লাগবে। কাব্বা ফরেন সিস্টেম খুলল,
আঙুল দ্রুত চলল আর সে মুখ না বদলে বলল, প্রাইস 1,25,00,000, আর যদি অ্যাডভান্স ক্লিয়ার হয়ে যায় তাহলে 7 থেকে 8 দিনে ডেলিভার হতে পারে। ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট ফিটিং করিয়ে দেব। আপনার বোনের শাড়ির সেট পাঠিয়ে দেবেন। সে ঝোলা থেকে চেকবুক বের করল, একটা লম্বা পরিষ্কার হস্তাক্ষরে অ্যাডভান্সের বড় অ্যামাউন্ট লিখে কাব্যাকে দিল। রসিদ বানাও, আর একটা জিনিস ডেলিভারি অ্যাড্রেসে সন্ধ্যা পর্যন্ত মেল করে দেব। কাব্যা চেক তুলতেই পিছন থেকে কবির মেহতা ধমকে উঠল। চেক হাত থেকে ছিনিয়ে নিল, এক ঝটকায় 2 টুকরো করে ডাস্টবিনে ফেলে দিল। গলা এত জোরে যে পুরো ফ্লোর শুনতে পেল। কাব্যা, তোমার বোঝা হয় না? ব্র্যান্ডের ইমেজের প্রশ্ন। কে? চেহারা দেখো এর, আর ব্ল্যাক ডায়মন্ডের কথা বলছে। তোমাকে প্রিমিয়াম কাস্টমার হ্যান্ডেল করতে শেখানো হয়েছে, সোশ্যাল সার্ভিস নয়। কাব্যার মুখে আঘাত লাগল, কিন্তু গলা নিচু রেখেও মজবুত রাখল। স্যার, আমরা ট্রেনিংয়ে শিখেছি যে প্রথমে কাস্টমারকে মানুষ বোঝো। তারপর দেখো আর সিস্টেমে স্টক আছে, টাইমলাইন আছে, পেমেন্ট মোড আছে। তাহলে কোভিড টেবিলে মুষ্টি মারল। বাস, এখনই এইচআরকে মেল করছি, তোমার অপ্রফেশনাল ব্যবহার শেষ, তুমি টার্মিনেটেড, এখনই সিট খালি করো। কাব্যার চোখ ভরে এলো, আঙ্গুল কাঁপতে কাঁপতে মোবাইল তুলল আর স্ক্রিনে মেল নোটিফিকেশন চকচক করল। সে ফিসফেস করল, হে ভগবান, সত্যি মেল এসে গেছে। ছেলেটা ততক্ষণ অত্যন্ত শান্তিতে দাঁড়িয়েছিল যেন এসব সে নিজেই ভেবে রেখেছে। সে কাব্যার দিকে না তাকিয়ে খুব আস্তে খুব স্পষ্ট বলল, এক কাজ করো, তোমার মেল আবার রিফ্রেশ করো। সাথী এইচআর হেডের আরেকটা মেল থাকা উচিত, সব কিছু বদলে দেওয়া। কবির হো হো করে হাসল, ওহো, ভয় দেখানোর চেষ্টা। সাথীকে তো আমি প্রতিদিন কল করি, কোন নতুন নাটক এটা? সেও ফোন তুলল, স্ক্রিন আনলক করল, আর ঠিক তখনই শোরুমের বাইরে 3টে কালো এসইউভি একসাথে ব্রেক কষে থামল। হর্নের আওয়াজে কাচের দেওয়াল কেঁপে উঠল। গার্ড তরবর করে দরজার দিকে ছুটল। তানিয়া ঘাবড়ে লিপস্টিকের ঢাকনা বন্ধ করল, আর ফ্লোরে যে ছোট পানির দাগ ছিল তার ওপর দোকানের ছাদ থেকে আসা আলো সোজা পড়ল, যেন কোনো ইঙ্গিত স্পষ্ট হয়ে সামনে এসে গেছে। ছেলেটা প্রথমবার গভীর শ্বাস নিল, গলা পরিষ্কার করল, আর অত্যন্ত ধীর গলায় কিন্তু এমন নিশ্চয়তায় বলল যে হাওয়া পর্যন্ত থেমে গেল, কবির, এখন 5 মিনিট সত্যি তোমার। শুধু ফর্ক এটুকু যে এই 5 মিনিট তোমার কাল ঠিক করবে নাকি তোমার কেরিয়ারও শেষ। কাচের দরজা একসাথে খুলে গেল, বাইরের শোরভর উষ্ণ হাওয়ায় মিশে গেল। 3টে কালো এসইউভি থেকে দ্রুত পায়ের আওয়াজ এলো। স্যুট পরা দুজন সোজা রিসেপশনে পৌঁছল। একজন ফ্রন্ট ডেস্কে সাইন ইন করল, অন্যজন কোনো তাড়াহুড়ো ছাড়াই বলল, সাথী ম্যামের ইমেল কনফার্মেশন দেখান। এখনই তানিয়ার মুখের রং উড়ে গেল, আঙ্গুল কাঁপতে কাঁপতে কিবোর্ডে গেল। ইনবক্স খুলল, আর স্ক্রিনে সেই নাম চকচক করল, সাথী এইচআর হেড। সাবজেক্ট লাইনে স্পষ্ট লেখা ছিল, ইমিডিয়েট অ্যাকশন, রাজোস ডায়মন্ডস এমআই রোড এক্সপিরিয়েন্স অডিট অ্যাক্সেস ইন্টারিম অর্ডার্স। কবির প্রথমে হেসে ভঙ্গি করল যেন কিছুই বদলায়নি, কিন্তু 2 সেকেন্ড পর তার হাসি পাথরের মতো ভেঙে পড়ল, কারণ মেলের প্রথম প্যারাগ্রাফেই লেখা ছিল যে আজ সকাল 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত শোরুমে সারপ্রাইজ কাস্টমার এক্সপিরিয়েন্স অডিট চলছে। বাইরের ইন্সপেক্টরকে ফুল অ্যাক্সেস দেওয়া হবে, আর কোনো বাধা বা দুর্ব্যবহারের ক্ষেত্রে ম্যানেজমেন্ট তৎক্ষণাৎ শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে, যার মধ্যে সাসপেনশনও অন্তর্ভুক্ত। ছেলেটা এখনও সেইখানে দাঁড়িয়েছিল, সোজা শান্ত, যেন তার কোনো তর্কের দরকারই নেই। সে কাব্যের দিকে না তাকিয়ে, কিন্তু তার গলায় প্রথমবার একটা নরমতা আর ভরসা একসাথে দেখা গেল। রিফ্রেশ করো। কাব্যা রিফ্রেশ করল। দ্বিতীয় মেল সামনে এলো, পুনর্বহাল, কাব্যা আনন্দ, কাস্টমার স্পেশালিস্ট, ফ্রিজ অল অ্যাডভার্স অ্যাকশন টিল অর্ডার সেন্স। কাব্যা যখন এই লাইন পড়ল, তার চোখে আবার জল এলো, কিন্তু এবার ভয়ের নয়, স্বস্তির। সে খুব আস্তে থ্যাংক ইউ বলতে পারল, কারণ তার গলা ভরে এসেছিল, আর চেয়ারের সাহায্য নিয়ে বসল, যেখানে কবিরের হাত থেকে মোবাইল প্রায় পিছলে পড়ে যাচ্ছিল। সে তাড়াতাড়ি চশমা ঠিক করল, যেন লেখা অন্য কিছু হয়ে যাবে, কিন্তু লেখা সেই ছিল। এসইউভি থেকে আসা লোকদের মধ্যে একজন শালীনতায় বলল, আমরা কমপ্লায়েন্স আর লিগ্যাল টিম থেকে, আপনার চিন্তা করার দরকার নেই, আমাদের শুধু 5টা জিনিস লাগবে: সিসিটিভি ফুটেজ, কল রেকর্ডার লগস, আজকের কাস্টমার ইন্টারাকশনের ক্লিপিং, ফ্রন্ট ডেস্ক রেজিস্টার আর বিলিং সিস্টেমে ফেল ট্রানজ্যাকশনের লগস, আর হ্যাঁ, যে চেকটা এখন ডাস্টবিনে ফাড়া হয়েছে তার 2 টুকরো। এটা শুনতেই পুরো ফ্লোর যেন কোনো অদৃশ্য আদেশে জমে গেল। কোনো ফিসফিস নেই, কোনো হাসি নেই, শুধু এসির আওয়াজ আর কিবোর্ডের টিকটিক। কবির নিজেকে সামলানোর চেষ্টা করল, দেখুন, এসব গল্প ফহমি। এই ছেলে, সে যেই ছেলে শব্দে জোর দিল, সে থেমে গেল, কারণ টিমের দ্বিতীয় ব্যক্তি খুব শান্ত গলায় বলল, কাস্টমার বলুন, এখানে প্রত্যেক ব্যক্তি আগে কাস্টমার। কবিরের ভাব কমতে কমতে গেল, সে তানিয়ার দিকে তাকালো, সিসিটিভি খোলো। স্ক্রিনে সকালের ফুটেজ চলতে শুরু করল।
গাড় না, তানিয়ার টোন, হাসি, তির্যক নজর সবকিছু দ্বিতীয়বার চোখের সামনে এলো, আর সবাই প্রথমবার বুঝল যে কথাগুলো তাদের ছোট লাগছিল ক্যামেরা সেগুলোকে কত বড়, কত অস্বীকার্য করে দেয়। ছেলেটা এসবের মাঝে শুধু একটা শান্ত রেখা হয়ে দাঁড়িয়েছিল, যেন সে কোনো তর্কে নয়, একটা আয়নার সামনে দাঁড়িয়ে, যেখানে প্রত্যেক মুখ নিজের সত্য দেখছে। কাব্বা আসতে বলল, স্যার, আপনার সেট 7 দিনে এসে যাবে। আপনার বোনের শাড়ির ফটো সন্ধ্যা পর্যন্ত পাঠিয়ে দেবেন। প্রত্যেক সেটিংয়ে আমরা হালকা রোজ গোল্ড টোন দেব, তাহলে ব্ল্যাক ডায়মন্ড আরও উঠে আসবে। ছেলেটা প্রথমবার হেসে বলল, থ্যাংক ইউ, একদম এমনই। আর তারপর সে অত্যন্ত সাদাসিধে ঝোলা কাউন্টারে রেখে আর একটা বাক্য যোগ করল, ডেলিভারি ততক্ষণ হয়ে যাবে যদি আজ ডেলিভারি শব্দের মানে আমরা সবাই এখানে সত্যি বুঝেনি। কাব্বা তার চোখে তাকালো, যেন তার উত্তর মিলে গেছে যে ছেলেটা শুধু ক্রেতা নয়, কোথাও গভীরে সেই অদৃশ্য সিস্টেমের অংশ, যা কাস্টমারকে শুধু বিল নয়, সম্মানও দেয়। কবির শেষ চেষ্টায় নিজের ম্যানেজার গলা ফিরিয়ে আনার চেষ্টা করল, আমি তো শুধু ব্র্যান্ড ইমেজের চিন্তা করছিলাম। ঠিক তখনই লিগ্যাল টিম ডাস্টবিন থেকে চেকের 2 টুকরো গ্লাভস পরে বের করল। টুকরোগুলো জুড়ে স্ক্যান করল, আর যে নাম উঠে এলো তা তানিয়া, কাব্বা, গার্ড সবাই একসাথে পড়ল, আর্যমন রাঠর। আর নিচে খুব ছোট অক্ষরে আর গ্রুপ ক্যাপিটাল ডিরেক্টর, কাস্টমার ট্রাস্ট স্ট্র্যাটেজি। ফ্লোরে যেন সরু কাঁচ ছড়িয়ে পড়েছে, প্রত্যেক শ্বাস চুপসে যাচ্ছিল। কবির তরবর করে বলল, এ তো, আর তার গলা সেখানেই আটকে গেল। আর্যমন কোনো নাটকীয় থামল না, কোনো ভাষণ দিল না, শুধু অত্যন্ত সোজা কথায় বলল, আমি আজ রাঠোর নয়, কাস্টমার হয়ে এসেছিলাম, আর আপনি আমাকে বাইরের দরজায় কাগজের পরিচয় চেয়ে নিয়েছেন। সে রিসেপশনের পিছনে লাগানো দেওয়ালে ব্র্যান্ডের ট্যাগ লাইন পড়ল, যেখানে ভরসাই আসল হীরা। আর 1 সেকেন্ডের জন্য সবার চোখ সেই লাইনে আটকে গেল, যেন প্রথমবার কেউ সত্যি পড়েছে। কবির ব্র্যান্ড ইমেজ কাপড় থেকে নয়, নিয়ত থেকে তৈরি হয়, আর যদি নিয়ত দুর্বল হয় তাহলে কোটি টাকার লাইটিংও অন্ধকার লুকোতে পারে না। কাব্বা আসতে জিজ্ঞাসা করল, স্যার, আমার চাকরি? আর্যমন তাকে মাঝে থামালো না, অত্যন্ত শান্তিতে বলল, তোমার নামে যে মেল, সেটা শুধু চাকরি নয়, দায়িত্ব ফিরিয়ে দেয়। আজ থেকে ফ্রন্ট ফ্লোর অবজারভেশন তুমি দেখবে, অস্থায়ীভাবে ইন্টারিম কাস্টমার এক্সপিরিয়েন্স লিড, যতক্ষণ না ফাইনাল অর্ডার আসে। কাব্বার চোখ থেকে একটা ভারী জল পড়ল, সে তাড়াতাড়ি পাতা ঝাপটালো, নিজেকে সামলালো আর বলল, আমি ওয়াদা করছি, কোনো কাস্টমারকে কাপড় থেকে নয়, কথা থেকে চিনব। আর্যমন মাথা নেড়ে দিল, আর সবচেয়ে বেশি তাদের চুপ থেকে, কারণ 2 ঘন্টা ধরে যা সবচেয়ে উঁচু জিনিস ছিল সেটা ছেলেটার চুপই ছিল, যা সবাইকে আয়না দেখিয়ে দিয়েছে। লিগ্যাল টিম রিপোর্টিং শুরু করল। সময়কে কি বলেছে, কোন টোনে বলেছে, কে হাসি উড়িয়েছে, কে সাহায্য করেছে, কে আটকেছে, সব মিনিটে মিনিটে নোট হচ্ছিল। তানিয়া আস্তে নিজেকে জাস্টিফাই করতে চাইল, আমি তো শুধু প্রসেস ফলো করছিলাম। আর্যমন তাকে চেয়ারে বসতে বলল, প্রসেস তখনই ভালো লাগে যখন তাতে মানবতার জায়গা থাকে, নইলে সেই প্রসেসই কারো এজ ভেঙে দেয়। আর সে গার্ডের দিকে ঘুরে অত্যন্ত শান্ত গলায় বলল, তুমি দরজায় কাজ আটকেছ, কিন্তু হাত তুলনি। এই ফর্ক বড় হয়, পরের বার প্রশ্ন করার আগে স্যার ম্যাডাম অবশ্যই বলবে, কারণ সম্মান শব্দ থেকে শুরু হয়। গার্ড মাথা নিচু করে জি বলল, যেন তাকেও কেউ ত্রুটি নয়, পথ দেখিয়ে দিয়েছে। কবির ততক্ষণ চেয়ারের কিনারায় ছিল, হাতের তালুতে ঘাম, চোখ মাটিতে আর কাঁধ ঝুঁকে। আর্যমন তার দিকে সোজা তাকিয়ে বলল, তোমার জানা আছে, এখনও তোমার কাছে 5 মিনিট আছে। কবির কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কি করব? আর্যমন অত্যন্ত স্পষ্ট বলল, প্রথম কাব্বা আর সেই ছেলে থেকে মাফ চাও, যারা তোমারই ব্র্যান্ডের সবচেয়ে বড় শক্তি। দ্বিতীয়, ডাস্টবিনের সেই চেক নিজের হাতে তুলে আবার কাউন্টারে রাখো, যাতে তোমার নিজের মনে থাকে যে আবর্জনা কখনো সম্মান হয় না। তৃতীয়, ফ্লোরে দাঁড়ানো প্রত্যেক কাস্টমারকে বলো যে আজ আমরা আপনার কাছ থেকে শিখেছি। চতুর্থ, সিসিটিভি রুমে গিয়ে নিজের ব্যবহারের ক্লিপ নিজের সামনে দেখো। পঞ্চম, এইচআরের মেলে রিসিভড আন্ডারস্টুড লিখো, কারণ বোঝা ছাড়া পরিবর্তন আসে না। কবির কোনো অজুহাত ছাড়াই একটা কাজ পূর্ণ করল। তার গলা ভাঙতে থাকল, কিন্তু সে কোনো শর্টকাট খুঁজল না। আর যখন সে ডাস্টবিন থেকে চেকের টুকরো তুলে কাউন্টারে রাখছিল, তখন পুরো ফ্লোরে একটা অদ্ভুত শান্তি ছিল, যেন কেউ সরে ভরা ঘরকে হঠাৎ শুনতে শিখিয়ে দিয়েছে। আর্যমন যেতে যেতে একটা ছোট কথা বলল, যে কোনো ডায়মন্ডের কাঠ, ক্ল্যারিটি, ক্যারেট আর কালার, এই 4 সি আমরা সবাই মুখস্থ করে ফেলি, কিন্তু কনসিয়েন্স জমির এই পঞ্চম সি যদি হারিয়ে যায়, তাহলে পুরো ব্র্যান্ড কাঁচ হয়ে যায়। আর সে কাব্বার দিকে তাকিয়ে যোগ করল, সন্ধ্যা পর্যন্ত সেটের অর্ডার লক করে দাও, তারপর টিমের সাথে 5 মিনিট বসে কথা শোনো। আজ প্রত্যেকের ভিতর থেকে কোনো না কোনো গল্প বেরোবে। কাব্বা ওকে বলল,
কিন্তু তার ওকের ভেতর যে ভরসা ছিল সেটা পুরো ফ্লোরের জন্য নতুন শুরুর মতো ছিল। আর হ্যাঁ, সেই ছোট পানির দাগে ছাদের আলো এখনও পড়ছিল। কাব্বা ঝুঁকে একটা টিস্যু দিয়ে সেই দাগ মুছে দিল, যেন আজকের নোংরা অভ্যাসের শেষ চিহ্ন পরিষ্কার করে দিয়েছে। আর হেসে বলল, এখন শোরুম সত্যি চকচক করবে। আর্যমন বাইরের দিকে পা বাড়াল, কিন্তু দরজায় থেমে এক মুহূর্ত পিছনে তাকাল, যেন সে কোনো গল্পের প্রথম অংশ এখানে রেখে যাচ্ছে আর পরের অংশ সবার সাথে মিলে লিখতে চায়। হয়তো এই কারণে তার পা হালকা ছিল আর চোখ গভীর সন্ধ্যা হয়ে গেছে। সূর্যের আলো এখন শোরুমের কাচের দেওয়াল থেকে সোনালি হয়ে ভিতরে ঝরছিল। রাজস ডায়মন্ডসের পুরো ফ্লোর এখন শান্ত ছিল, কিন্তু সেই শান্তিতে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যেন কিছু বড় ঘটে গেছে। আর্যমন রাঠোর আস্তে আস্তে শোরুমের মাঝখানে এলো। তার চালে এখন কোনো ক্রোধ ছিল না, শুধু একটা ঠান্ডা ভারসাম্য। প্রত্যেক স্টাফের চোখ নিচে ঝুঁকেছিল। কবির যে কয়েক ঘন্টা আগে তার চেয়ারে পা ছড়িয়ে বসেছিল, এখন একদম চুপ, মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আর্যমন বলল, কবির, আমি তোমাকে এখানে এজন্য রাখিনি যে তুমি ধনীদের চটি চিনবে আর গরিবদের পা আটকাবে। আমি তোমাকে রেখেছিলাম যাতে তুমি মানুষ চিনবে, যে দরজার বাইরেও দাঁড়িয়ে থাকলে সম্মানের সাথে দাঁড়িয়ে থাকবে। কবিরের সাটু কাঁপল। আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আমি প্রত্যেকটা জিনিসকে হালকাভাবে নিয়েছি, যা এই ব্র্যান্ডকে দাঁড় করিয়ে রেখেছে। আর্যমন তার দিকে তাকাল। ভুল সবার হয় বাবা, কিন্তু শেখা সবাই জানে না। আজ যদি তুমি সত্যি নিজের ভুল দেখে ফেলো, তাহলে এটা তোমার শেষ নয়, তোমার শুরু। সে একটু থামল, তারপর কাব্বার দিকে তাকাল। আর তুমি আজ সেই করেছ যা প্রত্যেক কোম্পানি চায় তার কর্মী করুক, সত্যের উপর দাঁড়িয়ে থাকো। কাপড়ে নয়, নিয়তে ফর্ক চিনো। আজ তুমি এই শোরুমের নতুন ম্যানেজার, কিন্তু মনে রেখো, এই চেয়ার সম্মান থেকে এসেছে, আর এটাকে বাঁচিয়ে রাখা তোমার সবচেয়ে বড় কাজ। কাব্যার চোখ থেকে জল বেরোল, কিন্তু এবার সেই জল দুর্বলতার নয়, সম্মানের ছিল। সব স্টাফ তালি বাজালো। সেই তালি কোনো প্রমোশনের জন্য ছিল না, বরং সেই সত্যের জন্য ছিল, যা এত বছর পর কেউ জিভে নয়, নিজের কাজে দেখিয়েছে। আর্যমন হেসে বলল, এখন কোনো ফর্ক পড়ে না যে তোমাদের কাছে কত আলো আছে, যতক্ষণ না তোমাদের ভিতরের অন্ধকার পরিষ্কার হয়। মনে রেখো, আসল হীরা সে নয় যে চকচক করে, আসল হীরা সে যাকে পরীক্ষা করলেও ভাঙে না। পুরো স্টাফ দাঁড়িয়ে উঠল, যেন কেউ ভিতর থেকে তাদের ঝাঁকুনি দিয়েছে। আর্যমন যাওয়ার আগে শুধু একটা বাক্য বলল, আজকের দিন ভুলো না, কারণ আজ তোমাদের মুখ বদলায়নি, তোমাদের চিন্তা বদলে গেছে। সে ঘুরে বাইরে চলে গেল। কাব্বা এক মুহূর্ত তার যাওয়া ছায়া দেখল, তারপর আস্তে আস্তে বলল, কখনো কখনো জীবন আমাদের কোনো পরীক্ষায় ফেলে, যাতে আমাদের আসল মূল্য মনে করিয়ে দেয়। আর সত্যি, সেই সন্ধ্যা থেকে রাজস ডায়মন্ডস শুধু একটা জুয়েলারি শোরুম রইল না, সেটা মানুষকে শেখানোর জায়গা হয়ে গেল যে ভরসাই আসল হীরা। তো বন্ধুরা, এই গল্প তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টার মাধ্যমে অবশ্যই জানাও। আর যেতে যেতে আমাদের ভিডিওতে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে তোমার নাম আর শহর অবশ্যই লেখো, যাতে আমরা তোমাদের ভালোবাসা আর সমর্থনের অনুভূতি পাই। তো চলো, আবার দেখা হবে আর একটা হৃদয় ছুঁয়ে দেওয়া সত্যি গল্প নিয়ে। জয় হিন্দ।